একটা কথা গোড়াতেই স্পষ্ট করে বলতে চাইছি যে আজকের ভিডিওতে কিন্তু আমি কোনোভাবেই গীতা ব্যাখ্যা করতে বসিনি। যে সমস্ত দর্শক গীতা নিয়ে কোনো আলোচনা হবে ভেবে এই ভিডিও খুলেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি খুব স্পেসিফিকলি এই গীতা নিয়ে যে বিশ্বজনীন একটা আলোচনার ধারা বহমান, তাতে বাংলা সাহিত্যের দিক থেকে একটি বিশেষ কন্ট্রিবিউশনের প্রসঙ্গে কথা বলবো, এবং সেটি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1902 সালে এটা প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর আগে অবশ্য 1293 বঙ্গাব্দ থেকে প্রচার বলে একটি সাময়িক পত্রে বঙ্কিমচন্দ্র এটি নিয়ে ধারাবাহিকভাবে লিখছিলেন। তারপর হঠাৎই সেটা বন্ধ হয়ে যায়। এই প্রচার পত্রিকার সম্পাদক ছিলেন, প্রসঙ্গত জানিয়ে রাখি, বঙ্কিমচন্দ্রের জামাতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তারপরে মধ্যবর্তী একটা সময় পেরোনোর পর 1902 আগে বঙ্কিমচন্দ্রের নাতি অর্থাৎ রাখাল দাসের পুত্র দিব্যসুন্দর বন্দ্যোপাধ্যায় আরও কিছু পাণ্ডুলিপি উদ্ধার করেন। গীতার এই প্রসঙ্গের কিছু জিনিস যেগুলো অপ্রকাশিত ছিল সেগুলোকে উদ্ধার করেন এবং একসাথে তিনি এটি পুস্তক আকারে প্রকাশ করেন। এখানে একটা জিনিস বলবার, যে বঙ্কিমচন্দ্র কিন্তু তার এই গীতার ওপর যে কাজটি, সেই কাজটিকে শেষ করে যাননি। 4th অধ্যায়ের 19 নম্বর শ্লোক পর্যন্ত তিনি অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন। অনুবাদের বিষয় নিয়েও আজকে আমরা তেমন ঢুকতে চাইছি না। আমরা মূলত আজকে দেখব বঙ্কিমচন্দ্রের এই ব্যাখ্যার গতি প্রকৃতি ঠিক কেমন ছিল এবং কেন আমরা সেই ব্যাখ্যাকে একটা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন বলে মনে করছি গীতা পর্যালোচনায়। বাংলা সাহিত্যের দিক থেকে কেন এটা একটা খুব দুরন্ত কিছু, এই বিষয়টি আজকের আমাদের ভিডিওর মুখ্য আলোচনার। বঙ্কিমচন্দ্রের যে লেখাটি নিয়ে আমরা আজকে কথা বলবো, গোড়াতেই বলে রাখি সেটিকে কিন্তু একটি প্রকৃষ্ট গবেষণা গ্রন্থের মর্যাদা দিতে হবে। আজকের যুগে ফর্মাল রিসার্চ ওয়ার্কের যে প্যাটার্নটা খুব সুনির্দিষ্ট হয়ে উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গাইডলাইনের সূত্রে, নিশ্চয়ই সেই প্যাটার্নটা তখন ডেভেলপ করেনি। কিন্তু বিষয়টা ঠিক কী ধরনের হলে একটা লেখা ঠিকমতো দাঁড়ায়, এই সচেতনতা কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রভূত পরিমাণে ছিল। এবং এই যে বিশেষ গ্রন্থটির কথা আমরা বলছি, সেখানে কিন্তু কতকগুলো বিষয়, যেমন রিসার্চ গ্যাপকে আইডেন্টিফাই করা, লিটারেচার রিভিউ তৈরি করা, এবং তার সাথে কোন মেথোডোলজি ব্যবহার হচ্ছে সেটাকে খুব স্পষ্টভাবে ধরতে চাওয়া, এবং রেফারেন্স ক্রিয়েট করা, এই 4টি মূল যে বিষয় সেটা কিন্তু বঙ্কিমের এই গ্রন্থের মধ্যে আমরা লক্ষ্য করি। এখন অনেকেই আছেন যারা ফর্মাল রিসার্চের সাথে যুক্ত নন, সাধারণ দর্শক শ্রোতা, আমার ছাত্রছাত্রীরা, তাদের জন্য এই ব্যাপারটা একটু বলে দিই যে লিটারেচার রিভিউ বলে যে কথাটি আমি ব্যবহার করলাম, সেটি হচ্ছে আসলে এই একই বিষয় নিয়ে, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা কাজ করতে চাইছি সেই বিষয় নিয়ে আগে কি কি কাজ হয়ে গেছে সেগুলোকে যতদূর সম্ভব পাঠ করা এবং তার যে ফ্লেভারগুলো সেগুলোকে একটা জায়গায় অর্গানাইজ করা, অ্যারেঞ্জ করা, এইটি কিন্তু একটি গবেষণার খুব মূল একটি বিষয় হয়ে দেখা দিয়েছে। বঙ্কিম কিন্তু এই কাজটি খুব সুনির্দিষ্টভাবে করেছিলেন। একেবারে শঙ্কর ভাষ্যের মতো প্রাচীনতম ব্যাখ্যা থেকে শুরু করে বঙ্কিমের সমসাময়িক যে তত্ত্ববেত্তারা, ভারতীয় বাঙালি এবং ভারতীয় তত্ত্ববেত্তারা যে কাজ করছেন সেগুলোকে কিন্তু তিনি সানুপুঙ্খ পর্যালোচনা করেছেন এবং তাদের বিস্তৃত উদ্ধৃতি তিনি এখানে ব্যবহার করছেন। সুতরাং বঙ্কিম ঠিক কতদূর পাঠ করবার পর, তার মতো একজন প্রাজ্ঞ মানুষ, যে তিনি একটা সাহিত্যিক মানুষ, তার মূল পরিচয় তো সাহিত্যিক, সুতরাং তিনি গীতাকে ধরলেন এবং সুপারফিশিয়ালি তাকে নিয়ে বলতে শুরু করলেন, এমন ঘটনা কিন্তু বঙ্কিম ঘটাননি। তিনি খুব সুনির্দিষ্ট পরিশ্রমের মাধ্যমে, দীর্ঘ পাঠের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে তবেই কিন্তু তিনি গীতার ব্যাখ্যার দিকে গিয়েছেন। এই পরিশ্রম সাধ্যতাকে স্বীকার করা, এই ক্লেশকে স্বীকার করা, এটা কিন্তু সেই জায়গায় বঙ্কিমের মতো একটা উচ্চতায় পৌঁছে যাওয়া মানুষ। এবং আমি টাইম ফ্রেমটা বললাম যে কখন এই কাজটা করছেন, তখন কিন্তু বঙ্কিম ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন সাহিত্যিক মহলে। সুতরাং তৎসত্ত্বেও কিন্তু তার কোনো ক্যাজুয়াল অ্যাপ্রোচ এখানে আমরা দেখি না, এটা খুব গুরুত্বপূর্ণ।
আর রিসার্চ গ্যাপ, যে একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কথা হয়ে আসছে, তো গীতার ব্যাখ্যা তো নতুন কিছু নয়, অনুবাদও কম বেশি হতেই থেকেছে। তো সেক্ষেত্রে কেন বঙ্কিম আবার উৎসাহ বোধ করছেন একটি নতুন ভাবে এই বক্তব্যটা তৈরি করবার জন্য, নতুন বয়ান তৈরি করবার জন্য, সেটাও কিন্তু বঙ্কিমের মাথার মধ্যে খুব স্পষ্ট ধারণা। বঙ্কিম যেটা বলছেন এবং এই গ্রন্থটির একটি ভূমিকা লিখছেন বঙ্কিম, সেই ভূমিকায় কিন্তু তিনি এই রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশনের কাজটা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে করছেন। তিনি বলছেন যে প্রাজ্ঞ তত্ত্ববেত্তারা গীতার আলোচনা করেছেন এবং গীতার সে আলোচনার পরিপূর্ণতা, তার মহনীয়তা নিয়ে প্রশ্ন তুলবার জায়গা নেই, এবং যারা করেছেন তাদের অনেকের নাম করে তিনি বলছেন যে তাদের প্রতি আমাদের জাতি কৃতজ্ঞ হতে পারে। কিন্তু বঙ্কিম একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করছেন, যে বঙ্কিমের সমসাময়িক যে শিক্ষিত পাঠক সমাজ তৈরি হচ্ছে, তারা কিন্তু প্রাচ্য দর্শন সম্বন্ধে যেমন অভিজ্ঞতা রাখেন, তেমন পাশ্চাত্য শিক্ষার সূত্রে বিশ্বজনীন মূলত ইউরোপীয় দর্শন শাস্ত্র সম্বন্ধে কিন্তু তাদের একটা ধ্যান ধারণা গড়ে উঠেছে। ফলে জীবনের এবং জগতের নানাবিধ যে সংকট সমস্যায় গীতাকে আমরা আশ্রয় করতে চাই, ভাবি অন্তত যে এইখান থেকে আমরা জীবনের কোনো দিক নির্দেশ পেতে পারি, সেই যে মানুষের মৌলিক জিজ্ঞাসা থাকে, জীবনের যে জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলি কিন্তু বঙ্কিমের সমসময়ে নির্মিত হতে শুরু করেছে এই বিশ্ব দর্শনের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ এনসেন্ট ইন্ডিয়ার বা মিডিয়েভাল ইন্ডিয়ার যে দর্শন চিন্তা, শুধু সেই দর্শন চিন্তা দিয়েই কিন্তু মানুষ আর নিজের জীবনকে নিয়ে ভাবিত নয়। ফলে বঙ্কিমচন্দ্র যে তার এই কাজটির মধ্যে করলেন, সেটি হচ্ছে দীর্ঘ তুলনা প্রতিতুলনা, এবং আমি বলছিলাম যে রিসার্চ মেথোডোলজির একটা অ্যাপ্রোচ থাকতে হয়, এই অ্যাপ্রোচটি কিন্তু ভীষণ তুলনামূলক। সমসাময়িক যে বিজ্ঞান গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে, মিলদের যে দর্শন শাস্ত্র গড়ে উঠেছে, ইউরোপীয় যে চিন্তাবিদরা গীতার উপর কাজ করছেন, গীতা অনুবাদ করছেন, তাদের অনুবাদের ব্যাখ্যার সুবিধা অসুবিধাগুলো কি, প্রাচীন ভারতীয় দর্শনী বা এটাকে নিয়ে ঠিক কিভাবে ভাবছে, এই বিষয় নিয়ে কিন্তু তিনি একটি বিস্তৃত তুলনামূলক আলোচনার অবকাশ রাখছেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, এখনো যারা আমরা এই আমাদের 2024-এ যারা গীতা পড়ি, তাতে দেখি যে বাঙালিরা যে গীতা চর্চা করি, তাতে তিনটে খুব মেইন স্ট্রিম সাধারণ পাঠকের হাতে যেগুলো থাকে। একটা স্ট্রিম হচ্ছে ইসকনের প্রভুপাদ গোস্বামীর শ্রীমদ্ ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, মূল বইটা ইংরাজিতে, অবশ্য শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথভাবে বেরিয়েছে। রামকৃষ্ণ মিশনের থেকে কিছু গীতার ব্যাখ্যা রয়েছে, এবং পাশাপাশি গোরক্ষপুর গীতা প্রেস, এগুলো বেশ দেখতে শুনতে বড় হয়, মানুষের একটু ভালো লাগে যে আমি একটা বড় সাইজের গীতা পড়ছি। গোরক্ষপুর গীতা, এবং খুব কম দামে গোরক্ষপুর প্রেস এই গীতাগুলো দেয়। ফলে এই মূলত তিন ধরনের গীতা কিন্তু সাধারণ মানুষের হাতে ঘোরে। তো এই যে গীতাগুলো ঘোরে, এই গীতাগুলো পড়তে গেলে আমরা দেখব যে এক তো তারা তাদের নিজস্ব ধর্মীয় যে গুণ থাকে, নিজেদের যে একটা দর্শনের ওপর ঝোঁক থাকে। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল একটি পাতলা বই লিখেছিলেন গীতার উপরে, সেখানে তিনি কিন্তু এই জাতীয় লেখাগুলোর একটা প্রচন্ড সমালোচনা করছেন, যে এরা বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে শ্লোকগুলোকে ধরে, এবং নিজেদের যে স্কুলিং, নিজেদের যে দর্শন বিশ্বাসের জায়গা, সব উক্তি প্রত্যুক্তিগুলোকেই কিন্তু সেই মডিউলে ঢেলে দিতে চান। ফলে কিন্তু একটা ঘাঁটা জায়গা তৈরি হয়। বঙ্কিম কিন্তু খুব সুনির্দিষ্টভাবে এই গাড্ডায় পা দেননি। বঙ্কিমের ওই জায়গাটা যেটা বলছি, তিনি কিন্তু প্রাচ্য পাশ্চাত্য উভয়বিধ দর্শন, ভারতীয় টিকাকার, বিশেষার্থে বাঙালি টিকাকার, এবং সেই সাথে ইউরোপীয় টিকাকার, এদের সকলের আলোচনাকে কিন্তু একটা জায়গার মধ্যে বিচার করতে চাইছেন, বিশ্লেষণ করতে চাইছেন, প্রয়োজনে সেগুলোর খুব কঠোর সমালোচনা করছেন, প্রয়োজনে আবার তিনি তাদের সেই সমস্ত মতবাদের পেছনে খুব সুনির্দিষ্টভাবে দাঁড়াচ্ছেন। এবং এটাতে খুব তো চমৎকৃত হওয়ার একটা অবকাশ অবশ্যই থাকবে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে, যে বঙ্কিম কিন্তু বিজ্ঞানের ধারণাকেও, আমি আবার রিপিট করছি, যে বিজ্ঞানের ধারণাকেও কিন্তু তিনি তার এই তুলনামূলক আলোচনার মধ্যে এনেছেন। এখন এই পর্যায় পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম, এটা সাধারণ কথা। এবার এই যে আমি দাবিগুলো করছি যে বঙ্কিমের টেক্সটের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, এই যে দাবিগুলো করছি, এই দাবির যথাযথতা কি, সেগুলো আমি কিছু দৃষ্টান্তের মধ্যে এবার যেতে চাইছি। সেই দৃষ্টান্তগুলো দিয়ে দৃষ্টান্তগুলো আলোচনা করে আমরা দেখতে চাইবো যে বঙ্কিমের গীতাটা
কেন আমি বলতে চাইছি যে এটি খুব তাৎপর্যপূর্ণ একটি অবদান গীতা চর্চার ক্ষেত্রে, সেই বিষয়টির কিছু উদাহরণের দিকে, দৃষ্টান্তের দিকে এবার আমরা ধীরে ধীরে এগোতে থাকি। বঙ্কিম সাহিত্যিক না হলে বোধহয় তার গীতার আলোচনায় এই অদ্ভুত বৈশিষ্ট্যটি আমরা লক্ষ্য করতাম না। 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক, আমি এটা দুম করে একটা শ্লোকের জায়গায় যাই এবং সেখান থেকে একটা অদ্ভুত বৈশিষ্ট্যর কথা তুলে ধরতে চাই। বৈশিষ্ট্যটা এই যে আমাদের যে গীতা আলোচনার ধারা, তাতে একটা জিনিস কিন্তু প্রবলভাবে উপেক্ষিত হয়, যে আসলে এটা বুঝবার চেষ্টা করুন যে এটা তো একটা সংলাপ, একটা দীর্ঘ সংলাপ, এবং এই দীর্ঘ সংলাপে কৃষ্ণ যে কথাগুলো বলছেন সেগুলি কিন্তু অর্জুনের বিশেষার্থবোধক কিছু প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন। এই পরিপ্রেক্ষিতটি বদলে গেলে কিন্তু কৃষ্ণের সংলাপেরও মাধুর্যহানি ঘটবে। সুতরাং এই যে গোটা আলোচনাটিকে একটা ধারাবাহিক প্যাটার্নফুল জেস্চারে দেখা, সংলাপের মধ্যে দিয়ে দেখা, এইটা বঙ্কিমের এই গীতা অনুবাদের ক্ষেত্রে, আমি অনুবাদ নিয়ে বেশি বলবো না বলেইছি, কিন্তু এই অনুবাদের ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচ, এবং এটা বোধের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হয়ে ওঠে। ব্যাপারটা এরকম যে এই যে আমি একটি শ্লোকের উল্লেখ করলাম, যে 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক, যে যথা মাং প্রপদ্যান্তে স্তাং তথৈব ভজাম্যহম। বাংলাটা খুব চমৎকারভাবে চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ ঠিক অনুবাদ হিসেবে সংযোজিত করেননি, তিনি নিজের কথার মধ্যে লিখছেন যে কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকুলকে একটি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাকে একভাবেই সমালোচনা করতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। ভক্ত তার হৃদয় ভাব অনুসারে, এই হৃদয় ভাব স্বভাব, এই বিষয়টি গীতার খুব উল্লেখযোগ্য, আমরা জানি। ভক্ত তার হৃদয় ভাব অনুসারে কিন্তু তার ইষ্টকে, কৃষ্ণকে নানা গুণসমন্বিত ভাবে আরাধনা করতে পারেন। তাকে তার মনের মাধুরী মিশিয়ে চাইবার অধিকার, এটা কিন্তু গীতা স্বীকার করে নিচ্ছেন, এবং গীতার উত্তরকালীন ব্যাখ্যাকারেরাও গীতার এই বৈশিষ্ট্যটিকে অনুমোদন করছেন। আমি সেজন্যই কৃষ্ণদাস কবিরাজকেও এক্ষেত্রে অনুবাদ হিসেবে রেফার করতে চাইলাম। এখন কথা হচ্ছে যে এই কথাটি কি প্রসঙ্গে কৃষ্ণ বলেছিলেন। কৃষ্ণ তার আগে নিষ্কাম কর্ম সম্বন্ধে দীর্ঘ বক্তব্য রাখছেন, কিন্তু সেখানে তিনি কিছু কিছু বিধিসম্মত ভক্তি, অর্থাৎ বেদাদি নির্দেশিত যে দেবার্চনার পথ, সেগুলো নিয়েও কিছু কথা বলেছেন। এখন এই কথার পারম্পর্যে কৃষ্ণ হঠাৎ করে এই কথাটি বললেন, যে যথা মাং প্রপদ্যান্তে স্তাং তথৈব ভজাম্যহম। আবার বাংলাটাও বলি, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ, অর্থাৎ যে যেমন ভাবে কৃষ্ণকে ভজনা করবে তারে ভজে তৈছে, অর্থাৎ কৃষ্ণ তাকে ঠিক তেমন ভাবেই ফল প্রদান করবেন, তার কাছে তিনি ঠিক সেই রূপেই ধরা দেবেন। এই জন্যই কখনো কৃষ্ণ গোপাল ঠাকুর হয়ে বাৎসল্য রসের অধীন হয়ে ধরা দেন, কখনো সখাভাবে ধরা দেন, কখনো প্রেমিকভাবে ধরা দেন, ইত্যাদি ইত্যাদি। আমরা বৈষ্ণব পঞ্চরসের কথা যাইনি, সেদিকে আমরা যাচ্ছি না। এখন বঙ্কিম এই যে ধর্তাই দিচ্ছেন ধারাবাহিকভাবে, এই যে তাত্ত্বিক পর্যালোচনা চলছে, এর মধ্যে এই কথার ধর্তাই দেওয়ার জন্য, বিষয়টাকে স্পষ্ট করার জন্য বঙ্কিম কিন্তু নিজের তৈরি করা কিছু বাক্যাংশকে তার এই টেক্সটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। অনুবাদ হিসেবে নয়, কিন্তু অনুবাদের আড়ালে কিন্তু তিনি নিজের তৈরি করা কিছু বাক্যাংশ, যাতে এই কথাগুলোর পারম্পর্য ক্লিয়ার হয়, সেই পারম্পর্য ক্লিয়ার করবার তিনি চেষ্টা করছেন। এবং এই যে কথাটা বললাম, যদি তিনি সাহিত্যিক না হতেন তাহলে কিন্তু সংলাপের এই মাধুর্য থেকে গীতাকে অনুধাবন করা কিন্তু সম্ভব হতো না। এবং সংলাপের এই মাধুর্যটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কিন্তু আমরা জানি যে কৃষ্ণ একাধিকবার এই গীতার কথা, মূল যে বক্তব্য, সেগুলো কিন্তু বলার চেষ্টা করেছেন। তিনি যুধিষ্ঠির এবং ভীমের সামনে যুদ্ধের আগে বলার চেষ্টা করেছেন। যুদ্ধের পরবর্তীতে কৃষ্ণর কাছে আবার অর্জুন জিজ্ঞেস করেন যে ভাই সেদিনকে কি বলেছিলে, তুমি আর একবার বলো আমি শুনি। কৃষ্ণ একটু বিরক্তও হয়েছিলেন, তাতে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সমস্ত জায়গায় এই গীতার দর্শনের আলোচনা কিন্তু কৃষ্ণর জমে।
বিশেষ একটা পরিস্থিতিতে, অর্জুনের বিশেষ একটা হৃদয় বৈকল্যের মুহূর্তে কিন্তু তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো উঠেছিল সেই প্রশ্নগুলোই এমন ছিল যে কারণেই আলোচনাটা করে উঠেছে। এখন এইখানে বঙ্কিম যে নিজের তৈরি করা বাক্য বলছেন, সেই বাক্যটা আমি একটু পড়ে শোনাই। সপ্তাহে মুখস্থ রাখা সম্ভব না, আমি একটু পড়ে শোনাই। প্রভু, আসল কথাটা কি তা তো এখনো বোঝাও নাই। নিষ্কাম কর্মেই তোমাকে পাইব, আর সকাম কর্মে কিছুই পাইব নাকি? এগুলি কি পণ্ডশ্রম? এই যে অর্জুনের এই কথা, এটা কিন্তু গীতার টেক্সটের মধ্যে নেই। অর্থাৎ অর্জুন যে কথার ধর্তায় দিচ্ছেন, সেখানে মানে বঙ্কিম যেভাবে ধর্তায় দিচ্ছেন অর্জুনের কথার মধ্যে, অর্জুনের একটা প্রশ্নকে কিন্তু এখানে খুব স্পষ্টভাবে তিনি ওপরে তুলে নিয়ে আসলেন, যেটা টেক্সটের মধ্যে চট করে বোঝা যায় না, যে খুব সুনির্দিষ্টভাবে ওই কথাটা ওইখানে। এবং গীতা পড়ার সময় আমাদের মনে হয় যে পরপর পরপর কেন কথাগুলো বলছেন। গীতাকে অনেক সময় আমাদের মনে হয় খুব রিপিট অফ ফিলোসফি, মানে ঘুরে ঘুরে একই কথা আসছে, কিন্তু বুঝতে হবে এইগুলো সবই কিন্তু বিশেষ প্রশ্নের উত্তর। এবং এই যে প্রশ্নটাকে তিনি তুলে আনছেন যে প্রভু, তুমি আমাকে আসল কথাটাই বললে না, যে নিষ্কাম কর্মেই তোমাকে পাবো, সকাম কর্মের তাহলে কি পণ্ডশ্রম হবে? এই বক্তব্যটা বিষয়ে বলো। তখন তার উত্তরে কিন্তু এই বলছেন যে স্থান তথৈব তথৈব ভজাম্যহম। এই যে কনটেক্সট, এই কনটেক্সটকে ব্যাখ্যা করা, এই ধরনের গীতার মধ্যে নিজের তৈরি করা বাক্যাংশকে প্রথিত করা, এটা কিন্তু মারাত্মক দুঃসাহসের এবং সঠিক কাজ। শুধু দুঃসাহস বলবো না, দুঃসাহসের কাজ এবং সেই সাথে সঠিক কাজ। সাধারণ পাঠকের পক্ষে কিন্তু সংস্কৃত ভাষার এই ব্যঞ্জনাগুলিকে বুঝে প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত প্রশ্নকে চিহ্নিত করা মুশকিল। ফলে বঙ্কিম কিন্তু একাধিকবার এই কৌশল ব্যবহার করছেন, যেখানে কিন্তু সঠিকভাবে প্রশ্নের গতি প্রকৃতি কি সেটা যাতে পাঠকের সামনে একদম জাজ্জল্যমান হয়ে থাকে। এবং এখানে আরেকটি কথা বলবো, আমরা বঙ্কিমী ভাষা বলে একটা শব্দ তো ব্যবহারই করি, অর্থাৎ বঙ্কিম খুব গুরুগম্ভীর ভাষা ব্যবহার করতে অভ্যস্ত ছিলেন, সেখানে কিন্তু তার দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু এই যে আমরা কোটেশনটা দিলাম, সেখানে কিন্তু এই যে বাক্যাংশ, আমি আরেকবার বলি যে প্রভু, আসল কথাটা কি তা তো এখনো বুঝাও নাই, এই কথাটা কিন্তু অনেকখানি সেই যুগের তুলনায় চলতি কথা। এই যে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, যে দুজন এখানে বাক্যলীন হয়ে আছেন, সেই দুজনের সম্পর্কের ছোঁয়া কিন্তু এই বাক্যের ফ্রেমের মধ্যে এফেক্ট করছে। খুব ফর্মালি কিন্তু বাক্য ব্যবহার হচ্ছে না, দুজন তো খুব নিবিড় বন্ধুত্বে আবদ্ধ। সুতরাং বন্ধুর প্রতি বন্ধুর ভাষ্য সংস্কৃতের ওই ধ্বনিঝঙ্কারের বাইরে গিয়ে তিনি কিন্তু যথেষ্ট চলতি কথার মাধুর্য দিয়ে এই বাক্য নির্মাণ করছেন। সেই কারণে আমি বলতে চাইছিলাম যে এই গীতাটি যদি আপনারা পড়েন, আমার ছাত্রছাত্রীরা তোমরা যদি পড়ো, তাহলে দেখবে যে এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট কিন্তু বঙ্কিম, এবং ওই জন্যই আমি বলছিলাম যে সাহিত্যিক না হলে বোধহয় বঙ্কিমের পক্ষে এই জাতীয় একটা কাজ করে ওঠা এটা কিন্তু প্রায় অসম্ভব ছিল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব, গীতা শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। এই শ্লোকটার মধ্যে আমরা একটু আসি, অর্থাৎ বঙ্কিমের যে খুব পরিশ্রম সাধ্য গবেষণার কথা আমরা বলছিলাম, সেই পরিশ্রম সাধ্যতা বোঝার জন্য কিন্তু এই কুরুক্ষেত্র শব্দটিকে আমরা একটু ধরে এগোতে চাইব। এখন এই হিন্দি সিরিয়ালের এফেক্টে আমাদের যেটা, হিন্দি বলে বলছি না, মানে সিরিয়ালের এফেক্টে, পিকচারাইজেশনের এফেক্টে যেটা একটা ধারণা আমাদের মাথার মধ্যে বসে যায় যে কুরুক্ষেত্র বোধহয় একটা কোনো বড় মাঠ, এবং এই মাঠ মধ্যে সমবেত হয়েছে দুই দল সৈন্য, তারা যুদ্ধ করছে, এরকম একটা ইমেজ আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে থাকে। বঙ্কিম কিন্তু তার আলোচনার শুরুতেই এই কুরুক্ষেত্র সম্বন্ধে যে এই ভুল ধারণা, সেই ধারণাটাকে চ্যালেঞ্জ করছেন, খুব অদ্ভুতভাবে চ্যালেঞ্জ করছেন। তিনি কুরুক্ষেত্রের সীমা নির্ণয় করতে চাইছেন যে, এবং তিনি বলছেন যে এটি আসলে একটি চক্র। এই চক্র একটি প্রাচীন পরিভাষা, আমরা মোটামুটি ধরতে পারি একটি বিস্তৃত জনপদ, প্রায় একটি জেলার মতো আমরা ভেবে নিতে পারি। যাতে কুরুক্ষেত্র কিন্তু একটি ছোটোখাটো জায়গা না, থানেশ্বর আম্বালা এর একটু দক্ষিণে এই ক্ষেত্রটি রয়েছে। এবং এই কুরুক্ষেত্রের সীমা নির্ধারণের জন্য কিন্তু বঙ্কিম প্রচুর পরিশ্রম করছেন। তিনি কখনো কালিদাসের মেঘদূতে চলে যাচ্ছেন, কখনো শতপথ ব্রাহ্মণের আশ্রয় নিচ্ছেন, কখনো এমনকি হিউয়েনসাং পর্যন্ত দৌড়াচ্ছেন, মনুসংহিতা পর্যন্ত তিনি কনসাল্ট করছেন।
এবং দেখাচ্ছেন যে সরস্বতী নদী এবং দুষদবতী নদীর মধ্যবর্তী একটা বিস্তীর্ণ জনপদ, এটি কিন্তু বাস্তবত কুরুক্ষেত্র। এবং এই প্রসঙ্গে তিনি কিন্তু পাশ্চাত্যের যে টিকাকাররা তার কিছু আগে তার সমসময়ে যারা লেখালেখি করছেন তাদের টিকা যেগুলো বিভ্রান্তি তৈরি করছে সেগুলোকেও কিন্তু তিনি চ্যালেঞ্জ করছেন। টমসন বলে তখন একজন সাহেব ছিলেন যিনি গীতার উপর দীর্ঘ আলোচনা করেছেন। টমসনের একটি বাক্যকে এখানে বঙ্কিম সরাসরি তুলে আনছেন তার এই গীতার ব্যাখ্যায়, এবং এই টমসনের বাক্যকে তুলে এনে তিনি দেখাচ্ছেন যে টমসন কীরকম একটা বিভ্রান্তিমূলক ধারণা ছড়াচ্ছেন, এবং খুব কঠোর ভাষায় কিন্তু বঙ্কিম টমসনের এই তত্ত্বকে নস্যাৎ করে দিতে চাইছেন। আমরা টমসনের বাক্যটা একটু পড়ি। এ পার্ট অফ ধর্মক্ষেত্র, দ্য ফ্ল্যাট পেন অ্যারাউন্ড দিল্লি, হুইচ সিটি ইজ অফার আইডেন্টিফাইড উইথ হস্তিনাপুর, ইজ দ্য ক্যাপিটাল অফ কুরুক্ষেত্র। বঙ্কিম বলছেন একটা অদ্ভুত বাক্য, যে এতটুকু মানে একটি বাক্যের মধ্যে এতগুলো ভুল, এটা তো কল্পনা করা যায় না। আমি জানতাম না যে একটা বাক্যের মধ্যে এতগুলো ভুলকে ঢুকিয়ে ফেলা সম্ভব। এবং বঙ্কিম একদম পয়েন্ট আউট করছেন 5টি ভুল এই বাক্যের মধ্যে পয়েন্ট আউট করছেন। কি কি পয়েন্ট আউট করছেন? ধর্মক্ষেত্র নামে কোনো স্বতন্ত্র ক্ষেত্র নেই, কুরুক্ষেত্রের বিশেষণ ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রের একটি অংশ মাত্র এমনও নয়। 3 নম্বর, দ্য ফ্ল্যাট প্লেন অ্যারাউন্ড দিল্লি, এটাও কুরুক্ষেত্র নয়। দিল্লি হস্তিনাপুরও নয়, হস্তিনাপুর কুরুক্ষেত্রের রাজধানীও নয়। অর্থাৎ এত খুঁটিয়ে খুঁটিয়ে মানে সমালোচনা করতে গিয়ে যে এক লাইনে তিনি বলে দিচ্ছেন যে টমসন সাহেব ঠিক লেখেননি, ধারণাটা এই তেমনও নয়। একদম ক্যাটেগরিক্যালি এই যে মানে সমকালীন যে অন্য গ্রন্থগুলির মধ্যে যে ত্রুটি তিনি লক্ষ্য করছেন, সেই ত্রুটিকে কিন্তু একেবারে ধরে ধরে ভেঙে ভেঙে তিনি দেখাচ্ছেন। এবং এই বিষয়টি আমি একটি উদাহরণ দিচ্ছি। আমি বারবারই বলছি যে এই ভিডিওতে তো একটি মোটা বই তার সানুপুঙ্খ বিশ্লেষণ করা সম্ভব নয়, আমি জায়গায় জায়গায় মানে ধরতাই দিচ্ছি আর কি আমিও। তো এই যে পরিশ্রম, এই যে খুঁটিয়ে দেখা, এবং সেই দেখার মধ্যে দিয়ে তিনি একটা ধারণা তৈরি করলেন যে কুরুক্ষেত্র বস্তুত একটি বিস্তৃত জনপদ, এবং সেই জনপদের মধ্যে যুদ্ধ উৎসাহী কুরু এবং পাণ্ডব তারা সমবেত হয়েছে, তাদের শিবির লক্ষ লক্ষ সেনা তার সমবেত হয়েছে। আমরা জানি যে কতগুলো অক্ষয়ণী সেনা সেখানে ছিল, এবং আমি একটু পরিশ্রম করতে বলবো, সব কথাই বলে দিলে হয় না। আপনারা গুগলে সার্চ করে অক্ষয়ণীর সৈন্য সংখ্যা কার কত ছিল এবং এক অক্ষয়ণীতে কত সৈন্য হয় এটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এত মানুষের শিবির সংস্থাপন, তাদের খাদ্য, তাদের শৌচালয় নির্মাণ এবং যুদ্ধ, এর জন্য কত বিস্তৃত জায়গা প্রয়োজন হতে পারে। এই যে ধারণার স্পষ্টীকরণ, এবং এই ধারণার জন্য তিনি প্রায় 1.5-2 পাতা লিখছেন। এটা বুঝতে হবে যে যদি তিনি নিছক একটা ধর্মগ্রন্থ, ধর্মীয় কথাবার্তাগুলো, তার দর্শনগুলোকে নিয়েই শুধু কৃষ্ণকে ভজনা করো, কৃষ্ণকে ভজনা করো, এইভাবে ভজনা করো, নিষ্কাম কর্ম করো, এই গল্পটা বলতে চাইতেন, তাহলে কিন্তু তার অ্যাপ্রোচটা ঠিক এইভাবে এগোতো না। বঙ্কিমের এই কাজের এক্সেলেন্স দেখানোর জন্য আর একটা উদাহরণে আসি। আমরা জানি যে ওই অর্জুনের চিত্ত বৈকল্য ঘটেছিল, এবং সে সংক্রান্ত অনেক শ্লোক আমাদের মুখে মুখে ফেরে, সিদন্তি মম গাত্রাণী ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলোর মধ্যে অর্জুন একটি শব্দ ব্যবহার করছেন, তিনি কার্পণ্য দোষদুষ্ট হচ্ছেন। বঙ্কিম এই পরিভাষাগুলোর আধুনিকীকরণ করতে চাইছেন, একদম খুব স্পষ্টভাবে ভেঙে ভেঙে বোঝাতে চাইছেন। আসলে শব্দের তো অর্থের সংকোচন হয়, প্রসারণ হয়, শব্দার্থ পাল্টেও যায় সময়ের সাথে সাথে। সুতরাং এক্স্যাক্টলি সেই সময় এই কার্পণ্য দোষ বলতে ঠিক কি বোঝানো হতো? কার্পণ্য মানে আমরা এখন এক ধরনের কথা বুঝি কিপটেমি, তো সেটা নয়। কার্পণ্য দোষ বলতে তাত্ত্বিকভাবে ঠিক সেই সময় কি বোঝানো হতো, এইগুলো কিন্তু তিনি খুব সুনির্দিষ্ট ব্যাখ্যার মধ্যে ধরতে চাইছেন। এবং তিনি ওই যে বারবার বলছি যে তিনি নিজের মতটাকেই যে বলে দিচ্ছেন কেবলমাত্র, এটা কিন্তু নয়। তিনি খুব সুনির্দিষ্টভাবে অন্যান্য যে সমস্ত তাত্ত্বিকরা এই নিয়ে আলোচনা করছেন, যেমন আনন্দগিরি টিকা তিনি কনসাল্ট করছেন, তিনি তারানাথের টিকা কনসাল্ট করছেন, হ্যাঁ, তিনি শ্রীধর স্বামীর টিকা কনসাল্ট করছেন। এবং এই কার্পণ্য অর্থ মূলত এদের সবার আলোচনা থেকে যেটা দেখা যাচ্ছে যে সেটা একটা দিন কথাটির অর্থ, মানে দীনতার সাথে এই কার্পণ্যতা যুক্ত হচ্ছে, এবং এই দীনতার অর্থ একটা মহাব্যসন,
অর্থাৎ মানব চরিত্রের একটি অপগুণ আর কি, এই বিষয়টিকে তিনি ধরছেন। এবং কখনো কখনো দেখাচ্ছেন যে কার্পণ্য এবং দোষ, এইটিকে সমাজটা যে কার্পণ্য দোষ, যে দোষের বিশেষণ হিসেবে কার্পণ্য আসছে সবসময়, এরকম ভাবেও যে না দেখার একটা জায়গা থাকতে পারে, এটাকে দ্বন্দ্ব সমাস হিসেবেও দেখা যেতে পারে, যে কার্পণ্য এবং দোষ যুক্ত হচ্ছি। এই ধরনের খুঁটিনাটি ব্যাকরণগত বিশ্লেষণের দিকেও কিন্তু বঙ্কিম অগ্রসর হচ্ছেন। অর্থাৎ কার্পণ্য দোষ বলতে সেখানে যেটা বঙ্কিমের আলোচনা থেকে এবং অন্যান্য যে টিকাগুলোর কথা বললাম, সেই টিকাগুলো থেকে বঙ্কিম যে ধারণাটাকে তৈরি করলেন, সেটা হচ্ছে এই কার্পণ্য দোষ হচ্ছে মানুষের চরিত্রের একটা যে এমন একটা দিক যেখানে মানুষ কোনো মহান কাজের জন্য, কোনো বড় কাজের জন্য কোট আনকোট বলছি, সামান্য ক্ষতি স্বীকার করতেও প্রস্তুত নয়। এইটি কিন্তু এখানে বঙ্কিম তার এই বিস্তৃত খুঁটিনাটি আলোচনা দিয়ে দেখালেন। এখানে আমি অবশ্য একটু ডিফার করছি, বঙ্কিমের সাথে ডিফার করছি, এটা বলবার জন্য স্পর্ধা আমার নেই, আমি অত্যন্ত বিনয়ের সাথেই বলছি। আসলে এই ব্যাপারটা আমার মাথায় ঢুকেছিল যে গীতাকে তো উপনিষদ গাভী দহন করে গীতা নির্মাণ করা হয়েছে এরকম বলা হয়, অর্থাৎ উপনিষদের সারাৎসার গীতা, উপনিষদের দর্শনের মূল ভাবটি গীতার মধ্যে রক্ষিত হয়েছে, এরকম একটি বক্তব্য, খুব পরিচিত বক্তব্য। এখানে আমার মনে হয়েছিল গীতার সাথে সাথে একটু উপনিষদকে মিলিয়ে পড়া যেতে পারে। এখন উপনিষদ, আনন্দ পাবলিশার্স তো একটা দারুণ কাজ করে রেখেছেন, সর্বজন শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দর উপনিষদ আনন্দ পাবলিশার্স থেকে খুব সুলভ হয়ে গেছে এখন। তো আমি সেখানে বৃহদারণ্যক উপন্যাসে কিন্তু এই কার্পণ্য দোষের একটি সরাসরি সংজ্ঞা এখানে লক্ষ্য করছি। এটা শ্রোতা বন্ধুদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমি বলছি, কার্পণ্য দোষ সম্পর্কে বৃহদারণ্যক উপন্যাস খুব স্পষ্টভাবে বলছে যে মানুষ নিজের যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় এবং সেই সমস্যাগুলিকে একটা পরিণতিতে মানে সঠিকভাবে তার পরিণতি নির্ণয় না করে অনির্ণিত অবস্থায় সমস্যাকে এড়িয়ে গিয়ে সমস্যার মধ্যে বেঁচে থেকে অনির্ণিত অবস্থায় নিজের জীবনকে শেষ করে ফেলে, তাকেই প্রকৃত প্রস্তাবে কৃপণ বলছে, এরকম বৃহদারণ্যক উপন্যাসের বক্তব্য। অর্থাৎ যেটা বলবার কথা, এই পয়েন্টটাই যেটা আমি বোঝাতে চাইছি বঙ্কিমের এই লেখার সূত্রে, যে এই পরিভাষাগুলি, প্রাচীন পরিভাষাগুলির আধুনিকীকরণ, এই সম্পর্কেও কিন্তু তিনি খুব সুনির্দিষ্টভাবে এগোচ্ছেন। আরেকটি প্রসঙ্গ এখানে বলেই ফেলি, সেটি হচ্ছে মন। এই শব্দটি কিন্তু গীতাতে মাঝে মাঝে আমরা দেখছি। এখন প্রাচীন কথায় মন বলতে যা বোঝাতো, সেটা যদি আধুনিক মানুষকে বোঝাতে হয়, তাহলে আমরা এখন মন বলতে যা বুঝি সেটা কিন্তু সরাসরি তাই নয়। বঙ্কিম বলছেন যে এই প্রাচীন ভাষার মনের মধ্যে, এবং অধিকাংশ অনুবাদে কি হচ্ছে, যেহেতু মন খুব বাংলায় পরিচিত শব্দ, বাংলা অনুবাদের সময় মনকে সরাসরি ধরে মন লিখে দেওয়া হচ্ছে। বঙ্কিম এর ব্যাপারে সচেতন হচ্ছেন। বঙ্কিম বলছেন যে এই মন বলতে এক্সাক্ট যে ফ্লেভার সেই সময়কার ভাষার মধ্যে রয়েছে, তার মধ্যে আমরা যেটাকে বলি যে বুদ্ধি, তার যোগ রয়েছে, অর্থাৎ মাইন্ড। এবং আমরা মন বলতে এখন যেটা বুঝি সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে, এবং সেই সাথে ব্যক্তিত্বের যে নিজস্ব সুনির্দিষ্টতা, একটা ব্যক্তির নিজস্ব তার অভিজ্ঞতাজনিত যে অ্যাপ্রোচ, এই ব্যাপারটাও জড়িয়ে রয়েছে। অর্থাৎ এই মন, এই সাধারণ শব্দটাকে তিনি বাংলার পরিচিত শব্দ বলে সরাসরি তার অনুবাদের মধ্যে নিয়ে আসছেন, এমন কিন্তু বঙ্কিম করছেন না। তিনি খুব সুনির্দিষ্টভাবে বলছেন, তাহলে মন বলতে আমরা গীতার ক্ষেত্রে মন বলতে কি বুঝবো? মন বলতে আমরা তার হৃদয়বেশটাকে বুঝবো, তার মানসিক সক্ষমতাকে বুঝবো, এবং সেই মানুষের বিশিষ্ট চারিত্র চিহ্নিত হবে, তবেই সেটাকে আমরা মন বলে ধরব। এবং এই ব্যাপারে কিন্তু বঙ্কিম স্পষ্ট, বঙ্কিমের সমস্ত সাহিত্য, বঙ্কিমের সাহিত্যের একটা সাধারণ গুণ যে স্পষ্টতা। বঙ্কিম কখনো কোনো গোল গোল কথা, কখনো তার উপন্যাসে, প্রবন্ধে, যে কোনো ধরনের লেখাতে কখনো গোল গোল কথা বলেননি। উনি খুব দাপটের সাথে কথা বলতেন, এবং এই দাপটের ভিত্তিতে অবশ্যই জ্ঞান, প্রগাঢ় জ্ঞান, পরিশ্রম, খুঁটিয়ে পড়া, তার নিজস্ব বিদ্যাবত্তার এই যাবতীয়তা কিন্তু বঙ্কিমের এই লেখার মধ্যে ছত্রে ছত্রে এই ধরনের অজস্র উদাহরণ কিন্তু ছড়িয়ে রয়েছে। আমরা একটা কথা তো বলতেই পারছি যে এই বইটিকে আমরা একটা সেকুলার অ্যাপ্রোচ টু গীতা, এটা আমি বলতে চাইছি, আমার মনে হয়েছে। এখন এই মনে হওয়ার পেছনে কারণটা হচ্ছে, যখনই কোনো অ্যাপ্রোচ ধর্মতাত্ত্বিক হয়, তখন তার মধ্যে কিন্তু বিচার বোধ পরিহিত হয়।
অর্থাৎ যে প্রিন্সিপালগুলো থাকে সেগুলোকে আমরা মানে মেনে নিয়ে তারপর আলোচনার মধ্যে এগোই। অর্থাৎ গীতা যদি কোনো ধর্মতাত্ত্বিক অ্যাপ্রোচ থেকে দেখি, তাহলে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমি ভাবিত হব না। কৃষ্ণ বলছেন যে আত্মার পুনর্জন্ম হয়, এটাকে আমরা আনকোয়েশ্চেনেবলি মেনে নেব, এই প্যাটার্নটা কিন্তু থাকবে। এই জায়গাটাকে কিন্তু বঙ্কিম প্রবলভাবে তার টেক্সটের মধ্যে অস্বীকার করছেন, চূড়ান্তভাবে সেটা বলছি না, কিন্তু প্রশ্ন করছেন। পাশ্চাত্য জ্ঞানবিদ্যার, বারবার বলছি, সেই সময় পর্যন্ত জ্ঞান চর্চার যে দিকগুলি উন্মোচিত হয়েছিল তার প্যারামিটারে খুব বিস্তৃত পড়াশোনার মধ্যে দিয়ে এবং প্রচুর উদ্ধৃতি সম্মিলিতভাবে ইংরাজি, বাংলা, সংস্কৃত সমস্ত ধরনের উদ্ধৃতি। এবং এই বইটা পড়তে গেলে একটা জিনিসে আমাদের সাধারণ পাঠকদের একটু অসুবিধা হয়, এটা অস্বীকার করার কিছু নেই, যে বঙ্কিম হয়তো অনেক সময় মনে করছেন যে আমরা খুব ভালো ইংরেজি বা সংস্কৃত জানি, ফলে অনেকগুলো ইংরাজিতে তো একরকম, সংস্কৃতেরও অনেকগুলো অনুবাদ তিনি করেননি, কোটেশনগুলো ব্যবহার করেছেন। এখন এগুলো পড়তে গিয়ে একটু হোঁচট খেতে হয়, অন্যের সাহায্য নিতে হয়, দিয়ে একটু বোধ মানে অর্থাৎ বইটা লিখতে যেমন বঙ্কিমের মানে পরিশ্রম হয়েছে, আজকের পাঠকের কিন্তু এটা পড়তেও পরিশ্রম হবে। তো মূল যে কথাটা বলতে চাইছিলাম সেটা, এবং এখানে আমি যেমন একটা পয়েন্ট বললাম যে সাহিত্যিক হওয়ার জন্যই বঙ্কিমের এই সংলাপের অ্যাপ্রোচটাকে ধরবার একটা টেন্ডেন্সি ছিল, এখানে কিন্তু বিচারক বঙ্কিমের একটা খেলাও দেখছি। একটা কোর্টরুমের একটা বাস্তবতা থাকে না, যে একটা যুক্তি আসে, তারপর সেই যুক্তিকে কাটা হয়, তারপর আবার একটা যুক্তি আসে, তারপর সেই যুক্তিটাকে কাটা হয়। সুতরাং এই যে পর্যায়ে গীতার যে পর্যায়ে মানে বঙ্কিম তার নিজের গীতার যে পর্যায়ে এই বিষয়গুলিকে আনছেন, অর্থাৎ এই পুনর্জন্মবাদ সম্বন্ধে তিনি যখন আলোচনা করছেন, তখন দেখা যাচ্ছে যে কোনো বিজ্ঞানীর অনুভব বা সিদ্ধান্ত, এবং সেখানে কিন্তু খুব স্পষ্ট করে বলছেন যে বিজ্ঞানের প্রিন্সিপালটা এই পরীক্ষা নির্ভর সত্য, এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করছেন। এই আসলো, সুতরাং আমরা আত্মার অস্তিত্ব বিশ্বাস করতে পারি না। তারপর আবার একটা প্রতিযুক্তি আসছে, প্রতিযুক্তির পর বলছেন না, এইভাবে ভাবলে কিন্তু আত্মার যুক্তি বিশ্বাস করতে পারি। অর্থাৎ কোনো মতবাদকে চাপানোর আগে ঠিক কোর্টরুমে, ট্রায়াল রুমে উনি যদি ধরেই নিয়ে যে বঙ্কিম বিচারকের আসনে বসে আছেন এবং তিনি একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তের দিকে যাচ্ছেন, এবং একটা জায়গায় তিনি লিখছেন যে পুনর্জন্মের জন্য মিরাকেলের প্রয়োজন হয় না, এটা মানে তিনি কার্যকারণ তত্ত্বের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে, এই বাক্য তিনি লিখছেন। অর্থাৎ শেষ পর্যন্ত তিনি পুনর্জন্ম তত্ত্বে নিজে আস্থা স্থাপন করছেন। কিন্তু আমরা যদি মনে করি যে সেই কোর্টরুমে বসে আছি এবং আমরা জুরির ভূমিকা পালন করছি, তাহলে জুরি হিসেবে কিন্তু আমাদের নিজেদের বিচারবোধও কিন্তু এই যে যুক্তি প্রতিযুক্তি এবং কোনো যুক্তিকে কিন্তু তিনি লঘু করছেন না। অর্থাৎ একটা মুহূর্তে মনে হচ্ছে যে এই যুক্তি দিয়ে এরকম ভাবতে পারি, আবার তারপরের মুহূর্তে বঙ্কিমই কিন্তু লিখছেন এবং তারপরের মুহূর্তে মনে হচ্ছে না, তাই তো এই যুক্তিটা রয়েছে। এবং এটা করতে গিয়ে দর্শন শাস্ত্রের যারা উৎসাহী মানুষ তাদের পক্ষে খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আছে। তিনি বঙ্কিম কি করছেন, জ্ঞান অর্জনের যত রকম উপায় হয়, ইন্ডিয়ান অ্যাপ্রোচগুলো হয় এবং ওয়েস্টার্ন অ্যাপ্রোচগুলো হয়, অর্থাৎ যেটাকে আমরা লজিক বা তর্কশাস্ত্র বলি, এই তর্কশাস্ত্রের খুঁটিনাটিগুলো একদম খুঁটিনাটি, পারিভাষিক খুঁটিনাটি এবং তাদের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ শব্দ প্রমাণ কি, সেটার গ্রাহ্যতা কতটুকু, প্রত্যক্ষ প্রমাণ কি, তার গ্রাহ্যতা কতটুকু, অনুমানকে কেন একটা অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে গ্রহণ করা যায়, চার্বাক এবং পাশ্চাত্যের মানুষেরা অনুমানকে স্বীকার করলেও সেই অনুমানের মূলে প্রত্যক্ষ রাখতে চান, এবং সেটা কতদূর পর্যন্ত সেই তত্ত্বটাকেই বা গ্রহণ করা যায়। অর্থাৎ দর্শন শাস্ত্রের খুঁটি নাটি এগুলো কিন্তু তিনি বিস্তৃত আলোচনা করছেন, পাতার পর পাতা, এই শব্দটা একটু মাথায় রাখুন, পাতার পর পাতা আলোচনা করছেন। সুতরাং কেউ যদি দর্শন শাস্ত্রের উৎসাহী হয় এবং দর্শন শাস্ত্রের এই জ্ঞানকাণ্ড নিয়েই উৎসাহী হন, তারও কিন্তু প্রচুর মেটেরিয়াল এখানে তিনি পেতে পারেন। এবং যে কারণে আমি সেকুলার কথাটা বলতে চাইছি আর কি, যে এই বইটিকে আমি কখনোই একটি গোঁড়া ধর্মতত্ত্বের জায়গা থেকে তিনি বঙ্কিম এই গ্রন্থটিকে দেখছেন না, তিনি কিন্তু সার্বিকভাবে এই অন্য মতের যথোপযুক্ত সম্মানপূর্বক উদ্ধৃতি রাখছেন, যথোপযুক্ত রাখছেন এবং সম্মানপূর্বক রাখছেন। আবার বলছি যে এইগুলো পড়তে পড়তে, ওই যে বললাম যে একটা কোর্ট ট্রায়াল রুমে ঠিক যেমন আমরা উত্তেজনা বোধ করতে থাকি, এই মুহূর্তে মনে হয় যে অপরাধী, তারপরে মুহূর্তে মনে হচ্ছে না তাই তো এইরকম তো ব্যাপারটা হতে পারে, তাহলে না, এই বোধহয় অপরাধী নয়। এই যে উত্তেজনা তৈরি হয়, একটা দীর্ঘ প্রবন্ধ, ক্লান্তিকর পাঠ, ক্লান্তি এখানে পাঠককে আচ্ছন্ন করবেই, কিন্তু তৎসত্ত্বেও যদি এই বইটি পড়বার ক্লেশ আমরা স্বীকার করি, তাহলে কিন্তু আমরা ভেতরে ভেতরে এই উত্তেজনাটা পাবো যে কিভাবে বিজ্ঞান, পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনের
চিন্তাস্রোতের এবং প্রতিস্রোতের কাটাকুটির মধ্যে দিয়ে বঙ্কিম তার সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো হঠকারিতা নয়, কোনো জলদবাজি নয়, তিনি খুব সুনির্দিষ্টভাবে একটা পথে এগোতে চাইছেন। শেষ পর্যন্ত তিনি হয়তো ঈশ্বর বা আত্মা, পুনর্জন্ম এগুলিতে আস্থা স্থাপন করছেন। আমি রিপিট করছি, এগুলোতে আস্থা স্থাপন করছেন, কিন্তু এই আস্থা অর্জনের যে প্রক্রিয়া, তিনি তার ওই বলছিলাম যে প্রথম এই ভূমিকাতে তিনি খুব সুনির্দিষ্টভাবে বলছেন যে জীবনের যে মৌলিক জিজ্ঞাসাগুলি আজকের পাশ্চাত্য শিক্ষিত সমাজ তাদের পাঠ এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তাদের জীবন বোধের যে পরিবর্তন সূচিত হয়েছে, সেই বোধগুলোকে বাইপাস করে একেবারে সেই প্রাচীন ধর্ম আলোচনার দিক থেকে টিউন না করে তিনি এই সমস্ত বিচার প্রক্রিয়াটিকে একটি বৈশ্বিক কাঠামো, তার সময়কার, আবার রিপিট করছি, তার সময়কার চিন্তা স্তর যতদূর পর্যন্ত এগিয়েছে সেই সমস্ত গ্রন্থ পাঠ করে তার সারাৎসার নির্ণয় করে এই বিশেষ গীতা পাঠের ক্ষেত্রে তার প্রয়োগ ঘটাচ্ছেন এবং অত্যন্ত যুক্তিপূর্ণভাবে সেই আলোচনাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন। এবং এই যুক্তিবোধ আমরা শেষ পর্যন্ত স্বীকার করি বা না করি, আমরা বিচারকের ভূমিকায় বিচারক হিসেবে শেষ পর্যন্ত শেষ বিচারে কি রায় দিলেন বঙ্কিম তার ব্যতি রেখে আমাদের যদি একটা স্বাধীন মন থাকে, তাহলে এই যে একটা বইয়ের মধ্যে তিনি এত রকম কন্ট্রোভার্সিয়াল মানে কনফ্লিক্ট করছে যে চিন্তা ভাবনাগুলো, ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে, সেই কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা এনজয় করতে পারি এবং আমাদের যে নিজস্ব বোধ নির্মাণ, সেই বোধ নির্মাণ প্রক্রিয়ায় কিন্তু এটা প্রবলভাবে সহায়ক হতে পারে। একজন আধুনিক খুব স্পষ্টভাবে অনেক কিছু এখন বেরোচ্ছে, কিছু পৌরাণিক কথাকার তারা গীতাকে নিয়ে লিখছেন। দেবদত্ত পট্টনায়কের নাম আমি এখানে খুব স্পর্ধা ভরেই করছি। দেবদত্ত অত্যন্ত সুলেখক, দেবদত্ত অত্যন্ত প্রাজ্ঞ আলোচক, কিন্তু তৎসত্ত্বেও দেবদত্তের বইয়ের যেটা সবচেয়ে বড় সমস্যা, তিনি একটু ওভার সেকুলার এবং এটা হতে গিয়ে তিনি কোনো রেফারেন্স ব্যবহার করেন না। দেবদত্তের বইয়ের এটা একটা মারাত্মক ত্রুটি। দেবদত্তকে রেফার করা খুব মুশকিল। দেবদত্ত বলেছে এটুকুই বলা যেতে পারে, কিন্তু তার বইয়ে কিন্তু কোনো রেফারেন্স থাকে না। বঙ্কিমের কিন্তু এই সমস্ত জিনিসের একটা ট্রু রেফারেন্স তিনি ব্যবহার করছেন এবং এই রেফারেন্সের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকুলার অ্যাপ্রোচ তৈরি হচ্ছে, কিন্তু সেই সেকুলার অ্যাপ্রোচের মধ্যে ধর্মগ্রন্থ পাঠের জন্য যে ধর্মগ্রন্থের প্রতি একটা সাধারণ শ্রদ্ধা না হলে এগোনো যায় না। ধর্মগ্রন্থকে যদি একটা মাদার পয়েন্টে যদি আমরা একটা শ্রদ্ধা না রাখি, একটা বিনম্রতা না রাখি, তাহলে কিন্তু ধর্মগ্রন্থকে বিচার করা যায় না। খুব কঠোর বিচার করছেন, কিন্তু এই বিচারের মূলে কিন্তু বঙ্কিমের শ্রদ্ধাবোধ থাকছে এবং শ্রদ্ধাবোধের সাথে প্রচন্ড রেফারেন্স এবং ক্রস রেফারেন্স থাকছে এবং এইভাবে তিনি তার পরিপূর্ণ টেক্সটটাকে দাঁড় করাচ্ছেন। এবং এই জন্যই আমি বলতে চাইছিলাম যে ইটস আ আউটস্ট্যান্ডিং অ্যান্ড মার্ভেলাস কন্ট্রিবিউশন বাংলা সাহিত্যের দিক থেকে গীতা আলোচনা পর্যালোচনার ধারায়। আমি অনুরোধ করব, আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা সময় করে একবার, মানে একটু পরিশ্রম হবে, একটু ক্লান্তি আসবে, তৎসত্ত্বেও বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র অত্যন্ত দীর্ঘ প্রবন্ধ। কৃষ্ণচরিত্র থেকে গীতা পড়তে হয়তো আপনাদের একটু সুবিধা লাগতে পারে, কারণ গীতা নিয়ে একটা সাধারণ ধারণা আজকের এই হুজুগের আবহে, একটা গীতাকে নিয়ে হুজুগ তৈরি হয়েছে, সেই হুজুগের আবহে হয়তো গীতা নিয়ে অনেক রকম ধারণা আপনাদের মাথায় অলরেডি এসেছে। সুতরাং সেই ধারণাটাকে সঙ্গে নিয়ে একটু পরিশ্রম সাধ্যভাবে যদি বঙ্কিমের এই টেক্সটটা পড়েন, আমার মনে হয় খুব ভালো লাগবে। ধন্যবাদ।